গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 সেটা কিন্তু সেই 98টি অধ্যাদেশের একটি, যেটা নিয়ে সবাই ঐক্যমত ছিল, সরকারি দল বিরোধী দল, যে এই বিলটা যেভাবে অন্তর্বর্তী সরকারের সময় রচিত হয়েছে, গৃহীত হয়েছে, সেভাবে এটা পাশ হবে। এখন আজকে যখন এটি পাশ করার বা বিলটি উত্থাপনের সময় আসলো, দেখেন আধা ঘন্টা আগে একটা সংশোধনী দেওয়া হলো মাননীয় স্পিকার। এখানে সংশোধনী যে কেউ দিতে পারে মাননীয় স্পিকার, যে 98টাতে ঐক্যমত আমরাও করেছি, সেই 98টার প্রত্যেকটাতে আমরা আপত্তি এবং সংশোধনী দিতে পারতাম, কিন্তু এটা আমাদের মধ্যে একটা কনসেনসাস হয়েছিল যে এই বিলগুলো নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলব না। এ কারণে কিন্তু মাননীয় স্পিকার সেই সব প্রত্যেকটা বিলে কিন্তু আমরা হ্যাঁ বলেছি, আমরা ঐক্যমত দিয়েছি। কিন্তু সরকার দল আজকে এটা আপনার সামনে, এটা কিন্তু রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হলো, কনসেনসাস ভঙ্গ করা হলো। তাহলে এই বিশেষ কমিটি যেটা করা হয়েছিল, সেই কমিটির কোনো প্রয়োজন ছিল না। আমরা জানি সরকারি দল চাইলে যে কোনো আইন, যে কোনো বিল তারা উপস্থাপন করতে পারে, সংশোধনী আনতে পারে, পাশ করতে পারে, তাদের সেই মেজরিটি রয়েছে। বিরোধী দলের হ্যাঁ নাই আসলে এখানে কোনো মূল্য নেই। কিন্তু আমরা এখানে কেন আছি? আমরা এখানে আছি যাতে আমাদের আপত্তি থাকলে জনস্বার্থের বিষয়ে আমরা কথা বলতে পারি। সে কথা বলার সুযোগ যদি না দেওয়া হয়, এই বিলটি যেভাবে দিনে দুপুরে একটা ছল চাতুরি করে, একটা জোচ্চুরির মাধ্যমে এই বিলটি সংশোধনী সহ পাশ করে নেওয়া হয়, মাননীয় স্পিকার, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং যেই সংশোধনী, স্পেসিফিক সংশোধনী নিয়ে যদি আমি একটু বলি 2 মিনিট, যেখানে 2টি সংশোধনী, বিশেষ সংশোধনী এনেছেন একজন মাননীয় সংসদ সদস্য, যেখানে তিনি প্রস্তাব করেছেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী এই জাদুঘরের যে পরিচালনা পর্ষদের সভাপতি হবেন। আগের সংশোধনীর আগের বিলটিতে ছিল যে একজন বিশেষজ্ঞ, সরকার কর্তৃক নিয়োজিত একজন বিশেষজ্ঞ সেটার প্রধান হবেন। এখানে কিন্তু সরকারি নিয়োগ দিবেন, কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, শিল্পকলা আছে, নজরুল একাডেমি আছে, বাংলা একাডেমি আছে, জাতীয় জাদুঘর আছে। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু, এটা মাননীয় স্পিকার আপনি যেমন রেওয়াজের কথা বলেন, এটাও কিন্তু রেওয়াজ, এখানে বিশেষ সংশ্লিষ্ট ব্যক্তি যাদের সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি এক্সপার্টাইজ আছে বা জাদুঘর নিয়ে এক্সপার্টাইজ আছে, তাদেরকে সেই দায়িত্বগুলো দেওয়া হয়। সেই ধারাবাহিকতাতেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এটা কিন্তু কোনো শাখা জাদুঘর না, এটা একটা স্বতন্ত্র, একটা বিশেষায়িত জাদুঘর। যেই জাদুঘরের গঠিত হওয়ার সময় সকল পক্ষের মতামত নেওয়া হয়েছে, যেই জাদুঘরের স্মৃতি কথাতেও সকল পক্ষের, পুরা আমাদের শুধু গণ অভ্যুত্থানের নয়, আমাদের গত 16 বছরের ফ্যাসিবাদ লড়াইয়ের স্মৃতিগুলো নেওয়া হয়েছে, সবকিছুই সেখানে আছে। কিন্তু এখন যদি মন্ত্রীকে সেখানে বসানো হয়, প্রথমত এটা রেওয়াজ ভঙ্গ করা হয়, দ্বিতীয়ত এটা যে আমরা যে সরকারের, বর্তমান সরকারের প্রবণতা দেখছি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করা, সেটারই একটা ধারাবাহিকতা মাননীয় স্পিকার। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক দখল হয়ে, ব্যাংককে দলীয়করণ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, এমনকি ক্রিকেট বোর্ড, সেখানেও মাননীয় স্পিকার দলীয়করণ, পরিবারকরণ সবকিছু করা হয়ে গেছে। আমাদের মাননীয় মন্ত্রীদের সন্তানরা সেই ক্রিকেট বোর্ডের সদস্য হয়ে গেছে। এখন আমাদের জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর, সেইখানে মাননীয় মন্ত্রীকে কেন সভাপতি হতে হবে? সেটা তো মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান। আর দ্বিতীয় যে সংশোধনী, যে সরকার চাইলে যে কাউকে বাদ দিয়ে দিতে পারবে। এখন জুলাই গণঅভ্যুত্থান আমরা সকলে এক বাক্যে সেটা স্বীকার করি, এটা সকল পক্ষের, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষের একটা অংশীদারিত্ব সেখানে আছে। এই জাদুঘর পরিচালনা করার ক্ষেত্র, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে এই জিনিসটা মানা উচিত, সকলের সেই কনসেনসাস থাকা উচিত। এখন সরকার সম্পূর্ণভাবে এটার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নিয়ে যাচ্ছে এই বিল পাসের মাধ্যমে। ফলে আমি আপনার কাছে এটার অনুরোধ জানাবো, আহ্বান জানাবো সরকারের প্রতি, যে সংশোধনী বাদ দিয়ে এটা এখনই যেই ভাবেই এটা বিল ছিল, যে ঐক্যমত হয়েছিল বিশেষ কমিটিতে, সেই অনুযায়ী যাতে এই বিলটি আবার পাস করার ব্যবস্থা করা হয়, বা সেই অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় মাননীয় স্পিকার। আর না হলে আমাদের এখানে থাকার কোনো দরকার নেই। সরকারের নজিরবিহীন যেভাবে দলীয়করণ চলতেছেন প্রতিষ্ঠানগুলোকে, আমাদের দেশে প্রতিষ্ঠানগুলো এই কারণেই দাঁড়ায় না, কারণ সরকার, তার দল, তার গুন্ডা বাহিনী, রাজনীতিবিদ সবকিছুকে তার নিয়ন্ত্রণে কেন থাকতে হবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংস্কৃতি মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, আমার কথাটা শুনে নিন। বিরোধী দলের চিফ হুইপ বলেছে যে বিশেষ কমিটিতে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কয়েকটা বিলের ব্যাপারে যেভাবে এসেছে সেভাবেই পাশ করা হবে, ও কোনো রকম অ্যামেন্ডমেন্ট ছাড়া। এবং উনি বললেন যে এই আন্ডারস্ট্যান্ডিং ভঙ্গ করা হয়েছে এই বিগত সদ্য পাশ করা বিলটির ব্যাপারে। আপনি কি মনে করেন যে এখানে কোনো সমঝোতার ব্যতিক্রম করা হয়েছে? মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে যে সমঝোতা হয়েছে বিশেষ কমিটিতে,
আর আমরা আজকে যে সংশোধনীটা আমাদের মানে ওই একজন সদস্য আনিসুর রহমান উনি এনেছেন, মানে এটা ওনারাও যেভাবে আজকে দেখেছেন আমরা এইভাবে আজকে দেখেছি। এটা এমন না যে আমরা পূর্বের থেকে ছিলাম, না এটা হাততালি দেওয়ার কিছু নেই। আমি বলে নিই, শোনেন, আমার কথা হলো যে এই বিলে কোনোই পরিবর্তন আনা হয়নি, যেভাবে এসছে। সেখানে দু একটা জায়গার তিনটে দফায়, মানে এক জায়গা একটা সিদ্ধান্তের ব্যাপার, আর দুই জায়গা কয়েকটা শব্দের ব্যাপার। সিদ্ধান্তটা হচ্ছে এইভাবে যে মানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে পরিচালনার যে একটা পর্ষদ আছে, কাউন্সিল আছে, সে কাউন্সিলে বলা হয়েছে যে কোনো লোককে করা যেতে পারে। এখন যে কোনো লোককে করা যেতে পারে, তাহলে সেখানে মানে মন্ত্রণালয় গভর্নমেন্টের এবং সমস্ত মন্ত্রণালয়ের ক্ষেত্রে একই কথা, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক, সে আইন মন্ত্রণালয় হোক, সব মন্ত্রণালয়, সেখানে মন্ত্রী যিনি যে দল গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে, তখন সেই দল সমস্ত দেশের সমস্ত জনগণেরই স্বার্থ সে দল রক্ষা করবে। এমন না যে আমরা বিএনপির ভোটে যেতে এসছি, আমরা জনগণের ভোটে, তাই বলে আমরা শুধু বিএনপির কাজ করব। এই যে আমরা ফ্যামিলি কার্ড দিচ্ছি, আমরা কৃষি কার্ড দিচ্ছি, এখানে আপনার যে বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে, সেখানেও তো আমরা বলা হয়নি শুধু বিএনপির লোক ফ্যামিলি কার্ড পাবে, শুধু বিএনপির লোক কৃষি কার্ড পাবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে যে উন্নয়ন হচ্ছে, সেখানে শুধু বিএনপির লোক লেখাপড়া শিখবে, সেটা তো বলা হয়নি। এটা ভাবনাটা মাইন্ডকে একটু ব্রড করতে হবে। এখানে সিম্পল একটা কথা, যে উনি যে সংশোধনীটা এনেছেন, সেখানে বলতে চেয়েছেন যে মানে যেখানে সবারকে যে কোনো লোককে দেওয়া যেতে পারে, সেখানেই বরং মানে একটা নিয়ন্ত্রণহীনভাবে যে কোনো লোক সেখানে চলে আসতে পারে, এবং সেই জায়গা বরং এতটুকু নিয়ন্ত্রণ থাকবে দায়িত্বশীল সরকার, একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে। এটা বিরোধী দলের পক্ষে মনে রাখা উচিত যে আমরা ন্যাশনালিস্ট গভর্নমেন্ট, দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট গভর্নমেন্ট ইজ টু প্রোটেক্ট আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট গভর্নমেন্ট is to protect or is to safeguard our national economy. This is our fundamental right. আমরা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, আমরা জনগণের সমস্ত বৈচিত্র্যকে ঐক্যবদ্ধ করে আমরা দেশের সাথে জনগণের সাথে কাজ করব। আমরা এই হচ্ছে আমাদের নীতিগত অবস্থান, আমাদের সরকারের নীতিগত অবস্থান। এটা বারবার মাননীয় প্রধানমন্ত্রী তিনি এটা ক্লিয়ার করেছেন যে সবার সামনে। এখন আমাদের বক্তব্য হলো যে এখানে যদি এই নিয়ন্ত্রণটা বাইরের লোক হাতে চলে যায়, এমনও তো হতে পারে আজকে যারা ওই পাশে বসে আছেন, কালকে তারা আবার ক্ষমতায় এই পাশে আসতে পারেন, তখন তাদের একই কথাই তো প্রযোজ্য থাকবে। এটা তো কোনো মহাভারত অসহ্য হয়ে যাওয়ার কোনো কারণ নেই। যদি এটা বিএনপি মনে করেন যে আমরা দলীয়করণ করছি, এটা দলীয়করণ করার কোনো ইচ্ছা আমাদের সরকারের নাই, তারেক রহমানের সরকারের নাই। এটা আমরা বারবার আমরা ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। আইনমন্ত্রী আপনি কিছু বলতে যাচ্ছেন, বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ। মাননীয় মন্ত্রী, আমার একটা সিম্পল প্রশ্ন আছে। তারা যে অ্যাকিউজ করছে যে সমঝোতা ভঙ্গ করা হয়েছে, এটা ঠিক কিনা? সেটাই সেই জায়গায় আসছি। মাননীয় স্পিকার, উনি যে অভিযোগটা এনেছেন সেটা যেমন ঠিক, একইভাবে আমরা বিশেষ কমিটিতে যে সমঝোতা করেছি, সেই সমঝোতার ভিত্তিতে যখন এখানে আসবে, সেই সমঝোতার ভিত্তিতেই বিল উত্থাপিত হয়েছে। সেই সমঝোতার ভিত্তিতে বিল উত্থাপিত হওয়ার পর একজন প্রাইভেট মেম্বারের অধিকার থাকে কোনো সংশোধনী আনা, সেই অনুসারে প্রাইভেট মেম্বার সংশোধনী এনেছেন। সরকারের পক্ষ থেকে সমঝোতা, আমাকে একটু শেষ করতে দেন। আমি মানে স্পিকার, আমি শেষ করে তারপর ওনাদেরকে শোনার প্রয়োজন হলে বলবেন। ফলে সমঝোতার ভিত্তিতে যেটা এসেছে, সরকারিভাবে সমঝোতার ভিত্তিতেই প্লেস করা হয়েছে। প্রাইভেট মেম্বারের অধিকার সংশোধনী আনা, সেই সংশোধনী পাশ হয়ে গেছে। এখানে যে সংশোধনীগুলো আনছেন, দুইটা জায়গায় ওনাদের আপত্তি। প্রথম কথা হলো 8(3) দেখবেন দিস ইজ অ্যান আনরিজনেবল ল। যাদেরকে বসিয়ে দিয়ে যাওয়া হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট যে কমিটি পর্ষদ গঠন করে দিয়েছেন, সেই কমিটির কোনো সদস্য যদি জুলাই বিপ্লবের বিরুদ্ধে, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কোনো কার্যক্রম করেন, সেই পরিষদের কোনো সদস্য যদি দুর্নীতি করেন, সেই পরিষদের কোনো সদস্য যদি ক্রাইমে ইনভলভ হন, সেই পরিষদের সদস্য যদি লুটপাটে ব্যস্ত হয়ে পড়েন, তাকে সরানোর ক্ষমতা কিন্তু অর্ডিন্যান্সে রাখা হয়নি। সেই কারণে সেখানে একটা ছোট্ট সংশোধনী আনা হয়েছে।
সরকার যদি জনস্বার্থে মনে করে, এটা আপনারা রাইটলি বলেছেন, আধা ঘন্টা আগে কেন সংশোধনী আনলো, এটা প্রাইভেট মেম্বার এনেছেন, সংশোধনীটা সরকার আনেননি। আপনাদের যে বলাটা সেটার সাথে আমিও কনসার্ন, কিন্তু এটা প্রাইভেট মেম্বারের রাইট। প্রাইভেট মেম্বারের মাননীয় স্পিকার, প্রাইভেট মেম্বারের রাইট উনি এক্সারসাইজ করেছেন, আপনি অ্যাপ্রুভ করেছেন। তো আমি যেটা বলছিলাম, যে ছোট্ট সংশোধনীটা আনা হয়েছে 8-3, সেটা হলো যে কমিটি করে যাওয়া হয়েছে, সেই কমিটির নেচারটা এমন করা হয়ে গেছে যে তারা প্রফেটিক, তারা চুরি বাটপায় লুটপাট কিচ্ছু করলে তাদের সরানো যাবে না, এটা কোনো রিজনেবল ল না। সেটা একটা জায়গা, হ্যাঁ আপনারা ঠিক, ওনারা যেটা বলছেন আগে আলোচনা হতে পারতো, আমিও বিশ্বাস করে আলোচনা হতে পারতো, কিন্তু এই সংশোধনী তো সরকার থেকে আনা হয়নি, প্রাইভেট মেম্বার থেকে আনা হয়েছে মাননীয় স্পিকার। দ্বিতীয়ত হলো, বিলটা পাশ হয়ে গেছে, আপনার যদি এটা নিয়ে আরো কথা থাকে নিশ্চয়ই কথা বলার পথ উন্মুক্ত থাকবে, এবং এই বিলটা আবার সংশোধনী আকারে আমরা নেক্সট সেশনেও আনতে পারি, এই সেশনের মধ্যেও আনতে পারি। এইটা নিয়ে যদি ওনাদের কোনো আপত্তির জায়গা থাকে, দি ফ্লোর ইজ ওপেন, দি ডিসকাশন ফোরাম ইজ ওপেন, আমরা সেই দিকে এগোতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় বিরোধী দলের নেতা, আমি একটা কথা বলি, তারপর প্রয়োজন হলে আপনি বসবেন। আপনি আমার কথাটা একটু বলবেন। মাননীয় সদস্যবৃন্দ, এটি নিয়ে 90টি বিল পাশ করা হয়েছে, একটি মাত্র বিল বাকি আছে, এবং এই বিলগুলো পাশ করার ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল যে চমৎকার সমঝোতা দেখিয়েছে, এটাও কিন্তু সংসদীয় ইতিহাসে বিরল। আমি অনেক বয়স হয়েছে, এর আগে 6টি সংসদ দেখেছি, এত সুন্দর পরিবেশ, সহযোগিতামূলক পরিবেশ আগে কোনো সংসদে ছিল না। এখানে পুরনো সদস্য মোহাম্মদ শাহজাহান এবং গাজী নজরুল ইসলাম আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন অতীতের সংসদগুলোর সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কি ধরনের পরিবেশ ছিল, কি ধরনের মনোভাব ছিল, কি ধরনের তির্যক অশ্লীল বাক্য বিনিময় হতো। সেই তুলনায় অনেক ভালোভাবে এই সংসদে শুরু হয়েছে, এবং সর্বশেষে আইনমন্ত্রী যে কথাটি বললেন, আপনাদের যে আপত্তি, প্রয়োজন হলে এটারও তো একটা রিমেডি আছে। আমি মনে করি এই বিষয়টি নিয়ে এত অসহিষ্ণু হলে চলবে না। মিস্টার আব্দুল্লাহ, দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে, আর মৌখিক কথাবার্তার স্কোপ খুবই কম। নোটিশ দিবেন, উইল অ্যাডজুডিকেট অন দি নোটিসেস। এখন প্রশ্ন হলো, মাননীয় আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি পুনর্বিবেচনা করা যেতে পারে। আপনারা দরকার হলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন, সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে। এবং আরেকটি কথা হলো যে সংসদের পরিবেশটা আমরা একটু ভালো রাখি। সংসদের চমৎকার বিভিনিং, এত বড় একটা জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গৃহীত হয়েছে, এমন একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত বড় বিরোধী দল খুব কমই এসেছে, 77-78 জন, বিরাট ব্যাপার একটা সংসদে। সুতরাং আমরা এই স্পিরিট অফ কোঅপারেশন নিয়ে সামনে এগোতে চাই। আপনাদের আপত্তি অলরেডি বিবেচনা করবেন বলে আইনমন্ত্রী বলেছেন। এ ব্যাপারে প্রয়োজন হলে আবারও বিলের সংশোধনী আনা যাবে। এই সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। লেট আস বিয়ার উইথ অল দিস ডিফারেন্সেস। আমরা সকল ধরনের অসুবিধা মতানৈক্য কমিয়ে আনতে পারি। গণতন্ত্রের সৌন্দর্যই হলো এই মতভিন্নতা, না হলে তো একটা দলই থাকতো দেশে। এখানে 3-4টি দল অলরেডি আপনারা এখানে রিপ্রেজেন্টেড। সুতরাং আমি স্পিকার হিসাবে আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, আই উইল ডু মাই বেস্ট টু সি দ্যাট অপোজিশন গেটস ইজ ডিউ। এটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব। জনাব মুজিবুর রহমান, আপনি কি এই ব্যাপারে বলতে চান নাকি অন্য কোনো ব্যাপারে? এই বিষয়ে আর শুনবো না, অন্য কোনো বিষয় হলে বলতে পারেন। এই বিষয়টি তো মাননীয় আইনমন্ত্রী সমাধান করেই দিয়েছেন। এটা নিয়ে প্রয়োজন হলে পরবর্তীতে আমরা বিল আনবো। মাননীয় বিরোধী দলের নেতা, বলুন আপনি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলেছেন, পার্লামেন্টে ঢুকি নাই এর আগে, কিন্তু এবার পার্লামেন্টের একজন ক্ষুদ্র দায়িত্বশীল
সদস্য। এর আগেরগুলো আমরা দেখেছি বাইরে থেকে, আর এবারকারটা আমরা অবজার্ভ করছি ভিতর থেকে। আমরা বিরোধী দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। এর আগে একটা বিলে আমাদের কথা ছিল, কনসেনসাসের ভিত্তিতে সহযোগিতা চেয়েছেন ট্রেজারি বেঞ্চের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী, আমি তাকে সম্মান জানাই। এরপরের বিলে কিন্তু আমরা সহযোগিতা করেছি, এরপরেও সহযোগিতা করেছি। আমাদের আপত্তি ছিল যে টেবিলের উপরে এইমাত্র আসছে, আমরা কিছুই দেখতে পারি নাই। আমরা ওই কনসেনসাসের উপরে আমরা রেসপেক্ট আমরা রেখেছি, সেটা আমরা রাখতে পারলাম। এই আপনার সভাপতিত্ব হয়েছে, আমরা সেটা রাখতে পারলাম। কিন্তু আমাদের একটা ন্যায্য এই দাবি, যেটার সাথে সবার ব্যক্তিগত আবেগ, চিন্তা এবং কন্ট্রিবিউশন, স্যাক্রিফাইস জড়িত, সেটা একটু সরকারি দল পারেন না একটু রিভিউ করতে? তারা একটু মন বড় করে বলতে পারেন, ঠিক আছে এজ ইট ইজ আমরা এখন পাশ করে নিলাম, ভবিষ্যতে অধিকতর সংশোধন দরকার মনে করলে আবার আমরা বিল আনবো, সেটা পারেন। কিন্তু না না, আপনারা তো পাশ করেছেন সংশোধনী সহ। মাননীয় স্পিকার, এটা কি সংশোধনী সহ পাশ হয়েছে নাকি সংশোধনী ছাড়া পাশ হয়েছে? সংশোধনী সহ পাস হয়েছে। এই জন্যই আমি বলছি যে আপনারা ওই অংশটা বাদ দিয়ে কনসেনসাসের রেসপেক্টের জায়গা, আস্থার জায়গাটা, যেখানে আমরা সবাই চলে আসলাম, সেই জায়গাটা রেখে যদি এটা করেন, তাহলে আমাদের ফিনিশিংটা খুবই চমৎকার হবে। আমরাও চাই না যে ফিনিশিং খারাপ হোক। মাননীয় বিরোধী দলের নেতা, এরপরে একটা কথা আছে, এটা আপনি বলেছেন যে আর একটা মাত্র বিল বাকি আছে, তাইলে বাকি বিলগুলা কি হবে মাননীয় স্পিকার? যেটা কার্য উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হলো যে সবগুলো এখানে আসবে, এর মাঝে বিশেষ পাবে পুলিশ সংস্কার কমিশন, গুম কমিশন, এরপরে তামাকের উপরে একটা আছে, দুদক আছে। এগুলা কি হবে? এগুলা তো ভাইটাল কনসার্ন আমাদের। যদি এগুলা কোনো আলোচনা এখানে না হয়, তাহলে আমরা কি শুধু ওই বিলগুলা কনসেনসাসের এগুলোই পাশ করার জন্য এখানে বসে থাকবো? কারণ ওইগুলোর সাথে গোটা ফেসিজম জড়িত ছিল। সেই ফেসিজমের রুটগুলা যদি রেখে আমরা এখান থেকে বিদায় নেই, তাহলে আমরা আমাদের দায়িত্ব, বিবেক এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব। আমরা সে দায় কেন নেব? এই জন্য আপনার মাধ্যমে আমরা স্পষ্ট জানতে চাচ্ছি এই সবগুলা বিল আসবে কিনা, এটা আগে আমাদের জানা দরকার। আর আমি যেটা অনুরোধ করেছি, যদি তারা বড় মনের পরিচয় দিয়ে কনসেনসাসের জায়গাটাকে রেসপেক্ট করেন, আমরাও রেসপেক্ট করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে যে বিলটা পাশ করা হলো এটা তারা রিভিউ করবেন, প্রয়োজন হলে আগামী সংসদে নতুন করে বিল নিয়ে আসবেন, সেটা তিনি বলেছেন। সুতরাং আপনার প্রথম প্রশ্নের সমাধান উনি উত্তর দিয়েছেন। দ্বিতীয় যেটা, সেটা মাননীয় আইনমন্ত্রী বলতে পারেন। আমাদের সংসদের সামনে বিশেষ কমিটির রিপোর্ট আছে, সেই রিপোর্টের 46 নম্বর পেজে যদি আমরা যাই, সেখানে বলা আছে সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করেছে এমন 16টি অধ্যাদেশের তালিকা। মাননীয় স্পিকার, স্পষ্ট আমরা বিশেষ কমিটির রিপোর্টের বাইরে এখনো যাইনি। বিশেষ কমিটির রিপোর্ট ইজ সেলফ এক্সপ্লানেটরি, ইট সেলফ ডেমনস্ট্রেটস দ্যাট যে আমরা এই অধ্যাদেশগুলো, এই আইনগুলো আমরা অধিকতর যাচাই বাছাই করে পরবর্তীতে বিল আকারে আনব। যে কারণে আর্টিকেল 93 অনুসারে এই রিপোর্টটার এই অংশটা লেখা হয়েছে আর্টিকেল 93 অনুসারে, যেখানে বলা হচ্ছে কোনটা যদি অধ্যাদেশ আকারে না আসে তাহলে এটা ল্যাপস করবে। পরবর্তীতে আমরা বলেছি, আমরা গুম কমিশন নিয়ে আলোচনা করেছি, মানবাধিকার কমিশন নিয়ে আলোচনা করেছি, আমরা সবগুলো নিয়ে আলোচনা করব এবং ওনাদের সহই আলোচনা করব। মাননীয় স্পিকার, আমরা কোনোটাই এই 16টার এই সংসদে দাঁড়িয়ে আমি বলছি যে কোনোটাই আলোচনার বাইরে থাকবে না মাননীয় স্পিকার, সবগুলোই আবার আসবে আলোচনার ভিত্তিতেই, এটা সমাধান হয় মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, আর ইউ স্যাটিসফাইড? বিরোধী দল নেতাকে মাইক দেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একই কথা তো আমাদের আইনমন্ত্রী আরেকবার বলেছে। আমাদের হাতে এই রিপোর্টটা আসার পরেই কিন্তু দ্বিতীয় দফা কার্য উপদেষ্টা পরিষদের মিটিংটা হয়েছে এবং সেখানে থ্রেড বেয়ার এই বিষয়ে আলোচনা হয়েছে। আমি আগেও বলেছি এবং আপনি নিজেও বলেছেন যে এটাই কারেক্ট।
যে সবগুলা এখানে আসবে। এখন তিনি তাইলে এর বাইরে যাচ্ছেন কেন? তাইলে তো কোনো কনসেনসাসই থাকছে না। তাইলে এই কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পজিশনটা কি থাকবে? সেটা তো ওখানেই বলতে পারতেন, আপত্তি দিয়ে ওটা আপনি সেইভাবে রুলিং না দিতে পারতেন। তখন আমরা আমাদের কি কর্মপন্থা নেব সেটা আমরা ঠিক করতাম বিরোধী দল হিসাবে। এখন তো আমরা একটা ইনডিসিশনে পড়ে গেলাম। আমাদেরকে তো এইভাবে ইনডিসিশনে বলার অধিকার তো নেই। আমি আবারও জোরালো দাবি জানাবো, সবগুলা যদি ডেফার হয় এখানে আলোচনা হয়ে ডেফার হবে। আলোচনা না হয়ে যদি কোনো কিছু ল্যাপস করতে হয়, আমরা সুস্পষ্ট দেখছি এটা ফেসিবাদকে আবার পুনর্জন্ম দিবে, আবার স্ট্রেনথেন করবে, এবং এইটার সাথে আমরা কোনোভাবে দায় নিয়ে আমরা দায়বদ্ধ হতে চাই না। একেবারেই আমাদের কথা এই ব্যাপারে ক্লিয়ার। আর জাদুঘরেরটা তো সংশোধনী সহ পাশ করেছেন, ওনারা ওখান থেকে নড়বেন না। সেই জায়গায় আমরা আমাদের আপত্তি আর তুলে নিতে পারলাম না, দুঃখিত আমরা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি চাচ্ছিলাম না আসলে দাঁড়াতে, কিছু কথা রেকর্ডে রাখতে হবে, সেই জন্য দাঁড়ানো। মাননীয় আইনমন্ত্রী স্পষ্ট করেই মাননীয় লিডার অব দি হাউসের সাথে আলোচনা করেই তখন সেই প্রস্তাবটা দিয়েছে যে জুলাই স্মৃতি জাদুঘর সম্পর্কে মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ এবং অন্যান্য মাননীয় সদস্যরা যে আপত্তিটা তুলেছেন সেই বিষয়টা উনি এক্সপ্লেন করেছেন, যেটা সরকারের পক্ষ থেকে অ্যামেন্ডমেন্ট না, এটা একজন প্রাইভেট মেম্বার হিসেবে একটা অ্যামেন্ডমেন্ট দিয়েছে। সেই অ্যামেন্ডমেন্টের উপরে ওনারা বক্তব্য রেখেছেন, এই পক্ষে আইনমন্ত্রীর বক্তব্য রেখেছে, কনসার্ন মিনিস্টার বক্তব্য রেখেছে, পাশ হয়েছে। তারপরেও আপনার কাছে যেহেতু মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য সদস্যগণ আপত্তি তুলেছেন, এই জুলাই স্মৃতি জাদুঘর আমি নিজে এবং মাননীয় বিরোধী দলীয় নেতা প্রফেসর ডক্টর ইউনূস, মাননীয় প্রাক্তন সাবেক প্রধান উপদেষ্টা সহ দেখতে গিয়েছিলাম। এটা জীবন্ত জাদুঘর, এটা জীবন্ত ঘর, জাদুঘর নয়। বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের প্রতীক হিসাবে ভবিষ্যতে যাতে কোনো শাসক শ্রেণী স্বৈর শাসক না হয়ে উঠতে পারে সেটার জন্য এটার প্রতীক হিসাবে থাকবে, সেটাকে আমরা ধারণ করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাবেন। এটাকে স্ট্রেনথেন করা দরকার, জাতির ইতিহাসকে ধারণ করা দরকার, এবং যাতে আর কোনো সময় হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈর শাসক বাংলাদেশে উৎপত্তি না হয়, উৎপাদন না হয়, সেজন্য এই জাদুঘরকে আমরা সেভাবে সংরক্ষণ করতে চাই। 1971 থেকে শুরু করে 2024 পর্যন্ত, তারপরে পর্যন্ত সমস্ত ইতিহাসকে এখানে ধারণ করা হয়েছে, আরো উন্নয়ন করা হবে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ যেটা বলেছেন, এটাকে অটোনোমাস বডি হিসেবে রাখা যায় কিনা সে ব্যাপারে তো আলোচনা হতে পারে। আমাদের শাহবাগ জাতীয় জাদুঘর সহ অন্যান্য জাদুঘর যেগুলো আছে সেটা কিভাবে পরিচালিত হয়, কিউরেটর কিভাবে থাকে। সাবেক একজন উপদেষ্টা গত ইন্টারিম গভর্নমেন্টের, তিনি খুবই পারদর্শী, সম্ভবত উনি এখনো কিউরেটর হিসেবে আছেন। আমরা তো পরিবর্তন করিনি মাননীয় স্পিকার। যদি এরকম অবদান রাখার মতো আরো কোনো বিশেষজ্ঞ থাকে, বিভিন্ন কমিটিতে ধারণ করা যায়। তবে কেউ পদত্যাগ করলেই কেবল সেই পদ হারাবে, সরকারের ক্ষমতা থাকবে না তাকে অপসারণ করার, সেই জন্য একটা প্রভিশন আনতে হয়েছে, সেটা মাননীয় সদস্য বিরোধী দল এনেছেন। আর সরকারের কাছে যেটা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হিসাবে থাকে, সেটা সমস্ত কর্তৃপক্ষের কাছে সেরকম থাকে। আর দল তো মাননীয় স্পিকার, বিরোধী দল সরকারি দল তো রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দলের সরকার পলিটিক্যাল গভর্নমেন্ট এস্টাবলিশ করার জন্যই তো আমরা ছাত্রগণ অভ্যুত্থান করেছি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। এখন পলিটিক্যাল গভর্নমেন্টের যদি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের অধিদপ্তর এবং সংস্থার মধ্যে না থাকে, তাহলে নিয়ন্ত্রণটা করবে কে? সেই জন্য আলাপ আলোচনা করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং ভবিষ্যতে এটা বিকাশের জন্য, উন্নয়নের জন্য আমরা কিভাবে কি করতে পারি আলাপ আলোচনা করে পুনরায় একটা বিল যদি প্রয়োজন হয় সবাই মিলে আনবো। সেখানে আমরা বিরোধী দলের যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেগুলো আমরা ধারণ করতে পারি, এই প্রস্তাবই তো দিয়েছে এই সংসদে। দ্বিতীয় হলো মাননীয় স্পিকার, কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা হয়, সংসদ কতদিন চলবে, কিভাবে চলবে, কি কি বিজনেস এখানে আলোচনা হবে ইত্যাদি, সেটা আপনি করেছেন, আপনি সভাপতি। কিন্তু জাতীয় সংসদের এই অধ্যাদেশগুলো, উত্থাপিত অধ্যাদেশগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্যই এই বিশেষ কমিটি, জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি। এখানে স্পষ্টতই কয়েকটা ভাগে সুপারিশ করা হয়েছে, যেটা আইনমন্ত্রী বললেন
16টা অধ্যাদেশের ব্যাপারে এখানে বলা হয়েছে এখনই বিল আকার উত্থাপন না করে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের বিষয়ে সুপারিশ করা হয়েছে এমন 16টি বিল। তার মধ্যে উনি যেটা বললেন যে দুদক, সেটা এখানে আছে, মানবাধিকার কমিশন আছে, অথচ এগুলো নিয়ে আলাপ আলোচনার যথেষ্ট সময় আপনি দিয়েছেন। এবং এইখানে আপনি দেখবেন তিনি যেভাবে বললেন যে গুম প্রতিরোধ ইত্যাদি বিষয়ে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেই নোট অফ ডিসেন্ট বিষয়ে কথাও হয়েছে, কিন্তু বিলটা যখন আসবে তখন আলাপ আলোচনা করেই আসবে পরবর্তীতে, সেখানে ওনারা ওনাদের মতামত দিবেন, সংশোধনী দিবেন, আলাপ করব আমরা গুম আইন, মানবাধিকার কমিশন আইন এবং প্রয়োজনে আইসিটি অ্যাক্টকে আরো বেশি শক্তিশালী করা হবে সবাই আলোচনার ভিত্তিতে। এই কথাগুলো আমরা এখানে প্রতিশ্রুতি দিচ্ছি, আলাপ আলোচনা করছি। সময় আছে মাননীয় স্পিকার, এখন বাজে 7:30, রাত 12টার সময় 30 দিনের সময়সীমা পার হবে, এই অর্ডিন্যান্সগুলোর ভাগ্য নির্ধারণ হবে তার মধ্য দিয়ে। তা এখন যদি এই যে বিশেষ কমিটির রিপোর্ট ওনাদের সামনেও আছে, এখন যদি এই বিষয়ে ওনারা ডিফার করতে চান, এটাকে মাননীয় স্পিকার সংসদীয় আচরণ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমার তো কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন দেখছি না। আপনারা যেসব আপত্তি তুলেছেন ট্রেজারি বেঞ্চ থেকে সেগুলো আলাপ আলোচনা করে নিষ্পত্তি করার জন্য প্রস্তুত। আলাপ আলোচনা দরজা খোলা আছে। এই সংসদের মাত্র 1 মাস গিয়েছে, এখনো তো 5 বছর সময় প্রায় বাকি আছে। আপনারা আলাপ আলোচনা করে এগুলা নির্ধারিত করতে পারেন, অনেক সময় পাবেন। সুতরাং একটু ধৈর্য ধরেন। আমার মনে হয় যে আই ক্যান সি দি স্পিরিট অফ কোঅপারেশন। আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরেও যদি আপনারা আপনাদের মনোভাব যদি অপরিবর্তিত থাকে, আবার হাউস ফ্লোরে আপনারা আপনাদের বক্তব্য দিতে পারেন। আপাতত এই সমঝোতামূলক পরিবেশটা বজায় থাকুক, এটাই আমরা চাই। এবং সর্বশেষ যে একটা বিল আছে এটা শেষ করি। ধন্যবাদ। জি, মাননীয় চিফ হুইপ বলেন। মাননীয় স্পিকার, এখানে যে জাদুঘর নিয়ে আমার যে অপিনিয়নটা, তারা যে কোনো সংশোধনী আনতে পারে, পাশও করাতে পারে, কিন্তু সেটা তো এখন যদি তারা বলে যে প্রাইভেট মেম্বার হিসেবে তারা সংশোধনী এনেছেন, এটা সরকারের এখতিয়ার না, তাহলে কিন্তু সরকারি মেম্বার হিসেবে তো মন্ত্রী সেটা গ্রহণ করেছেন। আমাদের যেগুলো নোট অফ ডিসেন্ট, মন্ত্রীরা তো বিরোধিতা করেছেন। এই মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী চাইলে সেটা বিরোধিতা করতে পারতেন, কারণ সংস্কৃতি মন্ত্রী তো সেই কনসেনসাসের পার্ট। সংস্কৃতি মন্ত্রী তো সেই সংশোধনটা নিতে পারেন না। আপনি বলেছেন এটা একদিন আগে, বিরোধী দলীয় নেতা বলেছিলেন যে একদিন আগে ডকুমেন্টস আসতে হবে, আপনি বলেছেন, আমরা কিন্তু সবকিছু মেনে নিয়েছি। তো এইখানে তো আমরাও কোঅপারেশন করছি যাতে দ্রুত সময়ের মধ্যে এই বিলগুলো পাস হোক, কিন্তু আধা ঘন্টা আগে একটা সংশোধনী আনা হলো যেটা আমাদেরকে জানানো হলো না, এটা তো এক ধরনের ছলচাতুরি মাননীয় স্পিকার। এবং আপনার সভাপতিত্বে কিন্তু এই জিনিসটা হলো, ফলে এটা কিন্তু কনসেনসাস ব্রেক করেছে। তারা যে কোনো সংশোধনী আনতে পারে যে কোনো সময়, তাদের এখতিয়ার আছে, এবং তারা সেটা পাসও করাতে পারে। আপনি এই কথা তো 2 মিনিট আগেও বলেছেন, তার জবাবে আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে এটা নিয়ে আলাপ আলোচনা করতে পারে। আবার একটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একটা বিল আবার আনতে হতে পারে, সেখানে বসে আপনারা আলাপ আলোচনা করেন। এই চ্যাপ্টারটা ক্লোজ করা হয় নাই। The matter has not been closed yet. এটা নিয়ে পরবর্তীতেও আলাপ আলোচনা হতে পারে, আবার বিল আনা হতে পারে। না কোনো চাতুরি দেখতেছি না। আবারও মাননীয় বিরোধী দলের নেতা, এটা তো ছোট্ট একটা বিষয়, এটি নিয়ে তিক্ততার আমি কোনো সুযোগ দেখি না। বলুন, তবুও বলুন আপনি। মাননীয় স্পিকার, ওনারা বলেছেন যে অধিকতর যাচাই বাছাই করে আগামীতে আরো সুন্দর বিল আনবেন, কিন্তু ওনারাই এবার বলছেন যে আজকে রাত্রে 12টায় টাইম শেষ। তার মানে টাইম শেষ হওয়ার সাথে সাথে সব ল্যাপসেস অটোমেটিক্যালি শেষ, এগুলার আর কোনো কার্যকারিতা থাকছে না, এগুলা অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাচ্ছে। কোনগুলা? যেগুলা বিশেষ জাতীয় গুরুত্বপূর্ণ, সেই সবগুলাই রয়ে গেল ওই কাতারে। তো এইগুলা যদি এই কাতারেই রয়ে যায়, তাইলে মাননীয় স্পিকার, আপনাকে আমরা কিভাবে সহযোগিতা করব বলেন? আমাদের তো একটা কমিটমেন্ট, যেমন তাদের কমিটমেন্ট জনগণের কাছে আছে, আমাদেরও আছে। আমরা এই কমিটমেন্টের জায়গাটা থেকে কি শোনা যাচ্ছে না নাকি? থ্যাংক ইউ সো মাচ। এই জায়গাটা থেকেই আমরা চেয়েছিলাম যে কোঅপারেশনের মাধ্যমে, যেভাবে একটা বিশেষ কমিটি করে দেওয়া হয়েছিল, আপনিই করে দিয়েছেন আপনার সভাপতিত্বে, তারা যতটুকু পারেন ঐক্যমত হয়ে এসেছেন, যে সমস্ত জায়গায় ডিসেন্ডিং উনাদেরও আছে আমাদেরও আছে, সেগুলো এখানে আলোচনা হতো। আলোচনা হয়ে তার ভাগ্য যেটাই নির্ধারিত হতো আমরা তো মেনে নিতাম মাননীয় স্পিকার, কিন্তু আলোচনাই হবে না। এখন তো এটাকে অলরেডি এজেন্ডা আউট করে দেওয়া হয়েছে, তাইলে আমরা কি করতে পারি বলেন?
বলা হচ্ছে যে ভবিষ্যতে আনবেন। ভবিষ্যতে আজকে রাত্রে 12টার পর তো আর 1 মিনিট কাউন্ট হবে না। এটাই তো রেড লাইন। আপনার শেষ হয়েছে? যে আমার শেষ হয়েছে, ধন্যবাদ। আমার তো মনে হয় যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ নেতার পক্ষ থেকে যে কথা বলেছেন এবং এই যে রেফারেন্স দিয়েছেন এই বিশেষ কমিটির, কোনো কিছুই তো ক্লোজ করা হয়নি। পরবর্তীকালে প্রয়োজন হলে এ ব্যাপারে বিল আনতে পারেন। আলাপ আলোচনার উপরে তারা গুরুত্ব দিয়েছে, আপনাদের সাথে আলাপ আলোচনা করেই তারা বিল মেনেছে। সুতরাং এই ব্যাপারে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই। আজকে যদি ল্যাপসও হয়ে যায়, আবার এটাকে নতুন করে বিল আকারে আনা সম্ভব, যদি আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে। মাননীয় বিরোধী দলের নেতা, আমার তো মনে হয় যে আচ্ছা, মাননীয় চিফ হুইপ বলেন। মাননীয় স্পিকার, চিফ হুইপকে একটু শুনেন। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা, মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা যে কথা বলেছেন আর আপনি যে কথা দেখিয়েছেন বলেছেন যে আর স্পিরিট অফ কোঅপারেশন, অ্যাকচুয়ালি আমাদের মাননীয় আইনমন্ত্রী কথা বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন এবং আমরা নেতার সাথেও কথা বলেছি, সংসদ নেতার সাথে। বিষয়টা হলো এই যে এখানে এই পৃষ্ঠের মধ্যে রিপোর্টে আছে, আমরা রিপোর্ট নিয়ে বসে থাকলাম বা থাকলাম না এরকম নয়। আমরা চাচ্ছি, আমি মাননীয় সদস্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা চাচ্ছি একটা সমঝোতা হোক এবং সমঝোতার ভিত্তিতে হোক। আমাদের তরফ থেকে আগামী সংসদে, আগামী সেশন তো ইনশাল্লাহ বাজেট সেশন হবে, বাজেট সেশনে সবগুলো বিল আসবে, ইনশাল্লাহ সবগুলো বিল আসবে। তখন আপনারা সময় পাবেন এখানে এবং এই সবগুলো বিলই আগামী বাজেট সেশনে আসবে। সুতরাং সেখানে যেমন আপনারা আলোচনার সুযোগ পাবেন এবং এখানে কন্ট্রিবিউট করার সুযোগ পাবেন। মাননীয় বিরোধী দলের নেতা চিফ হুইপ অ্যাসুরেন্স দিয়েছে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে। আই থিঙ্ক দিস শুড স্যাটিসফাই ইউ। প্রত্যেকটা বিলই আগামী সেশনে আসবে। বিরোধী দলের নেতাকে মাইক দেন। আস্থা হারানো অবস্থায় এখানে বসা মিনিংলেস। ও আপনার ইউ আর ডিটারমাইন্ড টু স্টেজ এ ওয়াকআউট। এখানে ট্রাস্ট মেনটেইন করা হয়নি, এটা আমাদের দুঃখ যে আমরা এই দুঃখ নিয়ে এখন ওয়াকআউট। না, আপনারা যদি ওয়াকআউট করার জন্য আগে প্রথমে সিদ্ধান্ত নিয়ে থাকেন, মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম। না, ডেমোক্রেসি ইজ এ রুল বাই মেজরিটি। এটা মাননীয় স্পিকার, এটা আরো দুঃখ পেলাম, এই কথাটা আরো দুঃখ পেলাম। আপনার কাছে আমরা প্রথম দিনই আশা করেছিলাম, আপনিও বলেছিলেন যে আপনি জাস্টিস মেনটেন করবেন। জব সফার আপনি অনেক করেছেন, কিন্তু আজকের দিনটা এই সময় এসে আমরা জাস্টিস পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা চিফ হুইপের অ্যাসুরেন্স যে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে, আপনার মেইন কোয়েরি তো এটাই ছিল। বিশেষ প্রত্যেকটা বিল আসছে, বিশেষ কমিটিতে অ্যাসুরেন্স, উপদেষ্টা কমিটিতে অ্যাসুরেন্স, সবই তো উলট পালট হয়ে যাচ্ছে একটা অংশ। তো ট্রাস্টের জায়গাটা ওনারা তো রাখলেন না মাননীয় স্পিকার। আমি তো বললাম করার পরে আমরা কিন্তু সহযোগিতা করেই যাচ্ছিলাম যে ঠিক আছে, কনসেনসাস যা হয়েছে আমরা আর কথা বলবো না, আমরা হাতেই বুড় দিয়ে চলবো, আমরা চলেছি। কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আসলে ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে। ওই ব্ল্যাক আউট কেন আমরা হবো মাননীয় স্পিকার? মাননীয় বিরোধী দলের নেতা, আপনার প্রধান প্রশ্ন ছিল যে এই বিলগুলা যেগুলা উঠেনি এই অধিবেশনে, সেগুলার ফেট কি হবে? সেটা বিরোধী দল ট্রেজারি বেঞ্চ থেকে বলা হয়েছে প্রত্যেকটা বিল আনা হবে আগামী অধিবেশনে। মাননীয় স্পিকার, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি সেদিন বলেছিলেন রাত 12টা হলেও সেশন কন্টিনিউ করবে এবং সবগুলো আলোচনা হবে। এটা যদি হয় বসবো, শুনবো, 12টা পর্যন্ত আমরা অংশগ্রহণ করব, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে বলা হয়েছে 16টা বিল এখন উত্থাপন করা হবে না, এটা তো বিশেষ বিলেরই তো সিদ্ধান্ত। ওই আস্থার জায়গা ওনারা নষ্ট করে ফেলেছেন। এই জাদুঘরে একটা ক্লজ ওনারা যখন আনবেন তখন ভবিষ্যতে বেঁচে থাকলে আমরা অংশগ্রহণ করব। মাননীয় বিরোধী দলের নেতা, 133-এর মধ্যে 16 তো ল্যাপস হচ্ছে না, 90 আলোচনা হয়েছে আর বলেছেন যে একটা বাকি আছে, তাইলে আরো তো অনেকগুলা ল্যাপস হয়ে যাচ্ছে। তো এই সবই তো আইনমন্ত্রীকে একটু শুনি আমরা। আইনমন্ত্রী বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বিরোধী দলকেও ধন্যবাদ। উনি যে অঙ্কটা কষেছেন 133টার মধ্যে 90 আর একটা 91 হয়, আর তার সাথে 16, তাহলে 100 কয়টা হয়? 107টা হয়। মানে স্পিকার,
আমি আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দল নেতাকে বলছি, এক একটা বিলের মধ্যে এমনও আছে 3-4টা অর্ডিন্যান্স ইনক্লুডেড আছে। ফলে 133টার যদি হিসাব করা হয়, এই 91টার মধ্যে ওই 16টা বাদ দিয়ে সবগুলো ইনক্লুডেড। মাননীয় স্পিকার, ওই 16টার ব্যাপারে বলছেন জাতীয় গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশ আছে। আমিও মনে করি জাতীয় অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আছে। ওনাদের সাথে আমাদের কথার পার্থক্যের জায়গাটা হলো, ওনারা বলছেন এইগুলো নিয়ে আলাপ আলোচনার দরকার, আমরাও বলছি দরকার। ইতিমধ্যেই এই পার্লামেন্টে ওইগুলোর উপর ডিবেট হয়েছে মাননীয় স্পিকার পরশুদিনই, গতকালকে অথবা পরশুদিন, গতকালকেই মানবাধিকার কমিশনের আইনের উপর ডিবেট হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের উপর ডিবেট হয়েছে, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ আইনের উপর ডিবেট হয়েছে। গুম কমিশনের বিষয়ে কি কারণে গুম কমিশন আমরা আরো বেশি যাচাই বাছাই করব সেটা আমরা বলেছি। সুতরাং ওনারা ডিবেট করার পরে ভুলে গেছেন যে ওনারা ডিবেট করেছেন। আমরা বিনয়ের সাথে বলছি, আমরা আবারও বলছি, আমাদের বিলের মধ্যেই মানবাধিকার কমিশনের আইনের রহিতকরণ এবং হেফাজত বিলের মধ্যেই সেখানে প্রিএমবেলে আমরা সুস্পষ্টভাবে বলেছি আরো বেশি যাচাই বাছাই করা প্রয়োজন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা প্রয়োজন। আমরা সুপ্রিম কোর্ট বিচারালয় সচিবালয়ের যে বিলটা নিয়ে এসেছি সেই বিলের প্রিএমবেলের মধ্যে একই কথা বলেছি। সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ আইনের যে বিলটা এনেছি সেখানেও একই কথা বলেছি। এবং এইটার উপরে ওনাদের পক্ষ থেকে আপনি 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট করে সময় দিয়েছেন, ওনারা ডিবেটে অংশগ্রহণ করেছেন। আজকে এসে হঠাৎ করে বলছেন আমরা ডিবেট করতে পারিনি ওইগুলোতে। আজকে এসে বলছেন 91টা বিল পাশ হলো, তাহলে 133টার বাকিগুলো কি হলো? এই 91টা বিলের মধ্যে ওই 16টা বাদে সবগুলো অর্ডিন্যান্স ইনক্লুডেড। মাননীয় স্পিকার, আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলবো, আমরা যেভাবে বিশেষ কমিটিতে আলোচনা করেছি, যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। বলুন। ইনশাআল্লাহ আরো দেখা হবে, এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াক আউট করছি। আসসালামু আলাইকুম।